আমি চোখ বন্ধ করে অপেক্ষা করছি কখন ট্রাকটা এসে পিষে দেয় আমাকে। একসময় খুব কাছে ট্রাকটার হর্ন শোনা যায়। আমার হার্টবিট মুহূর্তের মধ্যেই বেড়ে যায় কয়েক গুণ। মনের মাঝে চলতে আসে মৃত্যুর চিন্তা। চিন্তাকে ঠেলে দিয়ে কেউ আমাকে নিয়ে লাফ দেয়। সাথে সাথে চোখ খুলে দেখি নিদ্র আমাকে নিয়ে লাফ দিয়েছে। ওই মুহূর্তে পাশ দিয়ে চলে গেল ট্রাকটা। নিদ্র একদারে বকতেছে আমাকে। আমি ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে আছি। এক পর্যায়ে অনুভব করি পায়ের মধ্যে প্রচুর ব্যথা করছে। নিদ্র আমাকে তুলে দাঁড় করলে আমি হাঁটতে ব্যর্থ হই। বুঝতে পারি বেশ ভালোই আঘাত পেয়েছি। আমি চিন্তায় পড়ে যাই কি করব এই ভেবে। নিদ্র আমার দিকে তাকিয়ে মুহূর্তের মধ্যেই কোলে তুলে নেয় আমাকে। এই মুহূর্তে ওখানকার সব লোকের নজর চলে আসে আমার দিকে। অনেকে মোবাইল বের করে ফটো তোলা শুরু করে দিচ্ছে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে আমার। নিদ্র আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও চলে যায়। আমি অবাক হয়ে দেখতে থাকি নিদ্র কোথায় যাচ্ছে। তো দেখি যে নিদ্র আইসক্রিম দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। তারপর প্রায় 10 কিংবা 12টা হবে এরকম আইসক্রিম কিনে নেয়। বেশি দূর না হওয়ায় কারণে দেখা যাচ্ছে সব কিছু। নিদ্র আসতেই ধরলে তার সামনে এসে দাঁড়ায় একটা মেয়ে। আমি আরও আগ্রহ নিয়ে তাকাই নিদ্রর দিকে। মেয়েটা নিদ্র হেসে হেসে কি যেন বলছে। নিদ্র তার জবাবে হেসে হেসে দিচ্ছে। এই মুহূর্তে আমার প্রচণ্ড রাগ হয়, কিন্তু আমি নিদ্রকে ভালোবাসি না, তাহলে রাগ হচ্ছে কেন বুঝতে পারছি না। নিদ্র এবার মেয়েটার পাশ কাটিয়ে চলে আসে গাড়ির কাছে। গাড়িতে উঠে আমার হাতে ধরিয়ে দেয় আইসক্রিমগুলো। আমি গুনে দেখি 10টা আইসক্রিম। আমি অবাক হয়ে নিদ্রর দিকে তাকিয়ে বলি, এতগুলো আইসক্রিম কেন? নিদ্র গাড়ি চালাতে চালাতে বলে, আমরা এখন মেডিকেল যাচ্ছি। আগে তোমার পা দেখাবো ডক্টরকে, তারপর ঔষধ নিয়ে বাসায় যাব। ততক্ষণ তুমি বসে বসে আইসক্রিম খাও। আমি নিদ্রের দিকে তাকিয়ে থেকে আইসক্রিমগুলো দিকে তাকিয়ে বলি, আমার পায়ে ব্যথা আস্তে আস্তে বাড়ছে। এখন প্রচুর ব্যথা করছে, মনে হচ্ছে ভেঙে গেছে। আমার কথাটা শুনে নিদ্র তার বাম হাতটা দিয়ে আমার মুখ চেপে ধরে আর ডান হাত দিয়ে গাড়ি চালাতে থাকে। তারপর শান্ত গলায় বলে, এসব অলক্ষণে কথা যেন দ্বিতীয়বার না শুনি। আমি মাথা নেড়ে হ্যাঁ বলি। তারপর আইসক্রিম খাওয়া মনোযোগ দিই। আস্তে আস্তে পায়ের ব্যথা বেড়ে দ্বিগুণ হচ্ছে। এক পর্যায়ে আমরা এসে পৌঁছাই একটা মেডিকেলের সামনে। নিদ্র আমাকে কোলে তুলে নেয়। আমি তার দিকে রাগে চোখে তাকালে সে বলে, হাঁটতে পারবে না, এটা ছাড়া উপায় নেই। আমি ভালো করে ভেবে দেখি তার কথা 16 আনাই ঠিক। তাই আর রাগ না করে চুপ করে থাকি। নিদ্র আমাকে নিয়ে প্রবেশ করে এক ডক্টরের চেম্বারে। ডাক্তারের কথা মতো শুয়ে দেয় আমাকে বেডের উপর। ডাক্তার একটু চেক আপ করে কিছু পরীক্ষা দেয় করার জন্য। তারপরে সেই রিপোর্টগুলো এনে তাকে দেখাতে বলে। নিদ্র আমাকে নিয়ে সব পরীক্ষা করে এবং রিপোর্ট নিয়ে এসে ডাক্তারকে দেখায়। ডাক্তার রিপোর্টগুলো দেখে বলে, ভাঙেনি, তবে হাড় ফেটে গেছে। নিদ্র ডাক্তারের দিকে ঝুঁকে বলে, এখন কি করতে হবে? আমি কাজগুলো করে দিচ্ছি। আপনি শুধু ঠিকমতো ওষুধ খাওয়াবেন আর যত্ন করবেন। খেয়াল রাখবেন যাতে কোনো মতেই তার পায়ে চাপ না পড়ে। নিদ্র মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোধক উত্তর দেয়। ডাক্তার এসে আমার পায়ের মধ্যে প্লাস্টার করে দেয়, তার উপর হাতের ব্যান্ডেজ সবচেয়ে। নিদ্র তার বিল পরিশোধ করে দিয়ে আমাকে নিয়ে বের হয়ে আসে। আসার সময় তাকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। আমি অত শত না ভেবে তার উদ্দেশ্য করে বলি, আপনি কি কোনো কারণে চিন্তিত? নিদ্র আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও গাড়িতে বসতে বসতে বলে, তোমার শরীরের যে অবস্থা, গোসল না করে থাকা যাবে না। কিন্তু কিভাবে গোসল করবে? চিন্তাটা আমার মাথায়ও ধরে এবার। সত্যি তো, কিভাবে গোসল করব? নিদ্র মনোযোগ দিয়ে গাড়ি চালাতে থাকে। আমি একদৃষ্টে তার দিকে চেয়ে আছি। নিদ্র আমার দিকে তাকিয়ে বলে, আমি একটা বিষয় দ্রুত সম্পাদন করতে চাচ্ছি, তোমার কি মত? আমি ভুরু কুঁচকে বলি, কোন বিষয়টা? নিদ্র হাসি মুখে বলে, আমাদের ডিভোর্সের। দেখো, ভালোবাসা ছাড়া সংসার করা খুব কঠিন। কখনো একতরফার ভালোবাসায় সংসার হয় না। প্রথমে তুমি আমাকে ভালোবেসেছিলে ঠিকই, কিন্তু কোনো কারণে আমি ভালোবাসতে পারিনি। কিন্তু এখন তুমি আমাকে ভালোবাসো না। এভাবে থেকে দুজনেরই কষ্ট হচ্ছে। তার চেয়ে আলাদা হওয়াই ভালো না, কি বলো? আমি কি বলবো বুঝতে পারছি না। বেশ ভালোভাবে নিদ্রর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম কথাটা সে আসলেই বলছে নাকি শয়তানি করছে। কিন্তু তার মুখে শয়তানির কোনো চিহ্নই দেখতে পাই না আমি। আমি তার দিকে তাকিয়ে মাথা নামিয়ে হ্যাঁ বলি, কিন্তু মুখ ফুটে কোনো কথা বলি। নিদ্র আবার বলতে শুরু করে,
চুক্তিপত্রটা আমরা দুজনেই মানি না, তাই না? তাহলে 8 মাস পর কেন? কয়েকদিন পরেই হয়ে যাক ডিভোর্সটা। আমি সব ব্যবস্থা করছি। আমি পুনরায় মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক উত্তর দেই। মনটা প্রচুর খারাপ হয়ে যায়। নিদ্র না আমাকে ভালোবাসে, তাহলে ডিভোর্সের কথা বলছে কেন? আমি কি ভুল করলাম? তার প্রস্তাবে রাজি না হয়ে নানা কথার চিন্তায় এসে ভিড় করছে থাকে মনের মধ্যে। নিদ্র আবার বলে ওঠে, আমি আমাদের ডিভোর্স নিয়ে চমৎকার একটা প্ল্যান করেছি। আমরা ডিভোর্স পেপারে সাইন করব একটা পার্টি করে, আর পার্টিটা হবে কক্সবাজারে। কেমন হবে বলো তো? আমি এবার কথা না বললে থাকতে পারি না। বেশ রেগেই বলি, ডিভোর্স কেউ ইচ্ছে করে বা মজা করে দেয় নাকি? এটা তো দুঃখের কথা, সুখের নয়। নিদ্র আমার কথা শুনে হো করে হেসে ফেলে। পরবর্তীতে আর কোনো কথা বলেনি নিদ্র। এক পর্যায়ে গাড়ি এসে থামে বাসার সামনে। নিদ্র নিজে নেমে আমাকেও না নিয়ে চলে যায়। আমি তাকে ডাকতে গিয়েও ডাকি না। মনের মধ্যে শত অভিমান জমে যায়। বাপরে, আমাকে রেখেই চলে গেল। আমি চুপ করে এক পা খুঁড়িয়ে নামার চেষ্টা করতেই এই মুহূর্তে আমার গালে একটা থাপ্পড় পড়ে। অবাক হয়ে মাথা তুলে তাকেই সেই ব্যক্তিটাকে দিকে। নিদ্র রেগে বলে, একা নামতে যাচ্ছিলে কেন? পড়ে গেলে কি হবে? হ্যাঁ, আসলে তোমার কমন সেন্স নেই। এই বলে আমাকে কোলে তুলে নেয়। বাসায় প্রবেশ করে নিচে কেউ না থাকায় কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয় না আমাকে। নিদ্র আমাকে নিয়ে সোজা নিজের রুমে চলে যায়। এবার চিন্তা দেখা গেল গোসল করা নিয়ে। নিদ্র বলে, আমি তোমাকে বাথরুমে বসিয়ে দিয়ে আসছি, তুমি গোসলটা সেরে নাও। আম, আমি আর বেশি কিছু করতে পারবো না, কারণ কয়েকদিন পরে আমাদের ডিভোর্স। আমি বেশ চিন্তায় পড়ে যাই। আমার সামনে বসে থাকা নিদ্র যেন চিন্তাটা বেশ বুঝতে পারছি। নিদ্র আমার দিকে তাকিয়ে বলে, এই অবস্থায় থাকতে পারবে না? আমি সাথে সাথে উত্তর দিই, পাগল নাকি? এই অবস্থায় থাকা যায়? যেভাবেই হোক গোসল করতে হবে। নিদ্র উঠে দাঁড়িয়ে বাইরে যাওয়ার জন্য রওনা হয়। আমি তাকে পেছন থেকে ডেকে বলি, আচ্ছা মা বাসায় নেই, তাকে ডেকে দিন না। নিদ্র স্বাভাবিকভাবে উত্তর দেয়, মা বাবা কেউ বাসায় নেই, বুঝতে পারছি না কোথায় গেছে। যেটুকু আশা জন্মেছিল মনে সেটাও উবে যায় মন থেকে। আমি পুনরায় চিন্তিত হয়ে পড়ি। নিদ্র ঘুরে এসে আমার সামনে বসে বলে, আম, এক কাজ করে আমি তোমাকে বাথটবে বসিয়ে দিয়ে পাটা তুলে দিই, তুমি গোসল শেষ হলে আমাকে ডাক দিও, আমি গিয়ে নিয়ে আসবো। আমি তার দিকে বুড়ো কুঁচকে তাকিয়ে বলি, কাপড় চেঞ্জ করবো কেমনে? নিদ্র অন্যদিকে মুখ ঘুরে বলে, আমি তো কয়েকদিন পর তোমার স্বামী থাকবো না, আমাদের ডিভোর্স হয়ে যাবে। সো আমি এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। হঠাৎ লোকটা সবকিছু পরিবর্তন হলো কেমনে সেটা বুঝতে পারছি না আমি। সকাল অবধি যে লোকটা আমাকে ভালোবাসতো, বিকেলে সে ডিভোর্সের কথা বলছে। আমি অবাক হই। নিদ্রকে বলি, আপনি না আমাকে ভালোবাসেন, তাহলে ডিভোর্সের কথা বলছেন কেন? নিদ্র আর আমার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলে, এক পক্ষের ভালোবাসায় সংসার হয় না, সংসার করার জন্য দুজনারই ভালোবাসা প্রয়োজন। আমি ভালোবাসি, কিন্তু তুমি তো বাসো না, তাই না? তুমি যদি ভালোবেসেই থাকো তাহলে বলো, গোসল করিয়ে দিচ্ছি আমি, আর ডিভোর্সও দেব না। তুমি কি আমাকে ভালোবাসো? কি উত্তর দিব বুঝতে পারছি না আমি। নিদ্র যে আমাকে ভালোভাবেই পেঁচে ফেলেছে সেটা বেশ ভালোভাবে বুঝতে পারছি। নিদ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার মুখের দিকে। আমার মুখ থেকে কি উত্তর বের হয় সেটা শোনার জন্য চেয়ে আছে আমার দিকে। আমি বেশ চিন্তিত হয়ে পড়ে যাই। কি বলবো? সবশেষে মুখ ফুটে বলি, একটু সময় দেন। আমার কথা শুনে নিদ্র দাঁড়িয়ে পড়ে সাথে সাথে। তারপর নরম গলায় বলে, ওকে, আমি ছাদে যাচ্ছি, এসেই তোমার উত্তর শুনবো। আমি তার দিকে তাকিয়ে বলি, আমাকে বাথরুমে নামিয়ে দিয়ে যান। নিদ্র বের হতে হতে বলে, উত্তর শোনার পরেই সব করব। এই বলে হনহন করে রুম থেকে বের হয়ে যায় নিদ্র। সে বের হয়ে যাওয়ার আগে আমি বেশ বড়সড় একটা চিন্তার মধ্যে ফেলে যাই। আমি বসে বসে ভাবতে থাকি, কি করব এখন? গোসল করা ছাড়া এই অবস্থায় থাকা অসম্ভব, কিন্তু গোসল করতে হলে তো কোনো একটা উত্তর দিতেই হবে। এবার আমি নিজেই নিজের মনকে প্রশ্ন করি, আচ্ছা আমি কি নিদ্রকে ভালোবাসি নাকি না? আবার নিজেই নিজেকে বলি, অবশ্যই আমি নিদ্রকে ভালোবাসি। প্রথম থেকেই তাকে ভালোবাসি আমি। তার উপর আমি ক্রাশ খেয়েছি প্রথম দিনেই। তাকে ভালোবাসি সেদিন থেকে। মাঝখানে মনের মধ্যে অভিমান জমিয়েছি, কিন্তু এখন তো সে আমাকে ভালোবাসে। আমি তাকে ভালোবাসবো, তাহলে সংসারটা নষ্ট হবে না, আর কেউ কষ্টও পাবে না। আমার উত্তর হবে হ্যাঁ। আমি এবার নিজেই নোকিয়া 1200 ফোন বের করে নিদ্রকে কল দেই। সে কল ধরার সাথে সাথে আমি তাকে নিচে আসতে বলে কলটা কেটে দেই। আর
অপেক্ষা করি কখন সে নিচে আসবে। এই মুহূর্তে দরজা খুলে যায়। ভেতরে প্রবেশ করে নিদ্রার বড় ভাই অনিক। আমি তাকে দেখে চমকে উঠি। ভিতরে ভিতরে ভয় পেয়ে যাই প্রচুর পরিমাণে। সে দরজা লাগাতে ধরলে বাহির থেকে কেউ তাকে ঠেলে ফেলে দেয়। বেশ খানিকটা দৌড়ে ভিতরে প্রবেশ করে নিদ্র। অনেক নিদ্রকে দেখে উঠে দাঁড়িয়ে বলে, নিদ্র কোনো কথা না বলে মুচকে একটা হাসি দেয়। তারপর অনেকের সামনে নিজের হাতটা তুলে বলে, এই তো সামনের মাসে ওনার পাটা ভালো হলেই ডিভোর্স। নিদ্র কথা শুনে অনেক হেসে ওঠে। তারপর তার হাতটা নিদ্রর ঘাড়ের উপর রাখতে ধরলে নিদ্র তার হাতটা ধরে ফেলে। তারপর বেশ চিন্তিত হয়ে বলে, তোমাকে ভাই হিসেবে মানতাম আমি, কিন্তু আজকের পর থেকে বাবার সাথে সাথে তুমিও আমার কাছে মরে গিয়েছ। এখন থেকে ভাববো আমার কোনো ভাই ছিল না। তুমি কিভাবে পারলে নিজের ছোট ভাইয়ের ঘরে খারাপ মতলব নিয়ে ঢুকতে? এই বলে নিদ্র অনেককে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেয়। তারপর চিল্লিয়ে দারোয়ানকে ডাক দেয়। দারোয়ান আসলে চিল্লিয়ে বলে, এই বলে নিদ্র চলে আসে। দারোয়ান দুজন তাকে ধরে বাইরে নিয়ে যায়। বাহির থেকে অনেক চিল্লিয়ে বলে, তোমাদের এমনি টাকা দেওয়া হয় নাকি? হ্যাঁ, অপরিচিত মানুষ বাসার ভিতরে ঢুকে কেমন করে? আর একবার আসলে তোমাদের দুজনকেই বের করে দেওয়া হবে। নিদ্র কোনো কথা না বলে রুমের ভেতরে প্রবেশ করে। আমি ভয়ে ভয়ে চোখে তাকাই তার দিকে। আমার ভয় পাওয়া দেখে নিদ্র হো হো করে হেসে ওঠে। তার হাসি দেখে অনেকখানি ভয় চলে যায় আমার মন থেকে। নিদ্র আমার সামনে বসে বলে, বলো এখন। আমি চোখ বন্ধ করে বলতে শুরু করি, আমি আপনাকে ভালোবাসি। আপনার সাথে সারা জীবন কাটিয়ে দিতে চাই। আপনি কি আমাকে ভালোবাসবেন সারা জীবন? এই বলে আমি চোখ খুলে ফেলি। লজ্জা নিয়ে তাকাই নিদ্রার দিকে। তার উত্তর শোনার জন্য তাকাই তার মুখের দিকে। নিদ্র বেশ শান্ত গলায় বলে, দেরি করে ফেলেছ। ডিভোর্স পেপার রেডি, আর আমরা পরশু কক্সবাজারে যাচ্ছি। এই কথাগুলো আগে বললেই আজ এই দিনটা দেখতে হতো না। সরি, দেরি করে ফেলেছো তুমি। এই বলে নিদ্র উঠে দাঁড়ায়। আমি অবাক হয়ে নিদ্রার দিকে তাকাই। কি বলবো বুঝতে পারছি না, ভাবতেই পারছি না এই মুহূর্তে আমার কি বলা উচিত। নিদ্র আমার দিকে তাকিয়ে বলে, পার্টিতে আমি আমার সব ফ্রেন্ডকে ইনভাইট করেছি, তুমি কি কাউকে ইনভাইট করবে? আমি এবার বেশ রেগে বলি, ফাজলামো করেন আমার সাথে? ডিভোর্স দিবেন তাও আবার পার্টি করে? শয়তানির চূড়ান্ত পর্যায়ে অতিক্রম করেছেন আপনি। নিদ্র মুচকি এসে বলে, দেখতে পাবে। আমি এবার সত্যি সত্যি ভয় পেয়ে যাই। নিদ্র কি সত্যি সত্যি আমাকে ডিভোর্স দিয়ে চলেছে নাকি, নাকি আমার সাথে মজা করছে? মনে তো হচ্ছে না মজা করছে। আমি তার দিকে তাকিয়ে করুণ গলায় বলি, আমি গোসল করব কেমনে? নিদ্র রুম থেকে বের হতে হতে বলে, মা আর রহিমাকে পাঠিয়ে দিচ্ছি। আমি চিল্লিয়ে বলি, আপনি যে বললেন মা রহিমা খালা কেউ নেই? নিদ্র দরজা খুলে আমার দিকে তাকিয়ে বলে, মিথ্যে বলেছি আপনার উত্তরটা শোনার জন্য, কিন্তু দেরি করে ফেললেন। 1 মিনিট আগে উকিল কল দিয়ে বলল সব রেডি। বাদ দিন, 2 দিন পর ডিভোর্স। ওকে? এই বলে নিদ্র চলে যায়। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি তার যাওয়ার দিকে। আমার এখনো মনে হচ্ছে সে মজা করছে। ওয়েট, রুষাকে ফোন দেই, সে জানবে সব কিছু আমার মনে হয়। কিন্তু রুষাকে কল করে এক তাজ্জব খবর পাই। কি করব এখন বুঝতে পারছি না আমি। আমি নিদ্রার প্ল্যানটা সম্পর্কে আগে থেকে জানার জন্য রুষাকে ফোন দেই। কয়েকবার রিং হওয়ার সাথে সাথে ফোনটা রিসিভ করে সে। আমার নম্বর মনে হয় সেভ করা ছিল তার ফোনে, তাই আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়েনি। রুষার সাথে কথা বলতে শুরু করি বিভিন্ন বিষয় নিয়ে। কথায় কথায় তাকে জানাই আমাদের কক্সবাজার যাওয়ার কথাটা। রুষা আমাকে অবাক করে দিয়ে বলে, নিদ্র তাকে কক্সবাজার পার্টির কথা বলেছে, তবে সেটা কিসের পার্টি সেটা বলেনি। রুষার কাছ থেকে এবার এর থেকে বেশি কিছু জানতে পারিনি। অবশেষে তাকে বিদায় জানিয়ে ফোনটা কেটে দেই। হতাশ হয়ে বসে থাকি বিছানার মধ্যে। নিদ্রের কথাটা কি সত্যিই হবে নাকি? এই মুহূর্তে রুমে প্রবেশ করে মা আর রহিমা খালা। মা আমার সামনে এসে বসে পড়ে। আমার ব্যান্ডেজের দিকে তাকিয়ে বলে, কেমন করে হলো এরকম? নিদ্র আমাকে কিছুই বলল না। আমি মায়ের দিকে তাকিয়ে নরম গলায় বলি, পড়ে গিয়েছিলাম, সমস্যা নেই, ডক্টর দেখিয়েছি, ডাক্তার বলেছে কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। মা সাথে সাথে বলে, তাই যেন। মা এবার আমার দিকে তাকিয়ে বলে, নিদ্র তো বলল আমার নাকি কয়েকদিনের মধ্যে কক্সবাজারে যাচ্ছি সবাই মিলে, যেখানে একটা পার্টি আছে। আমি খানিকটা আগ্রহ নিয়ে বলি, কিসের পার্টি বলছে? মা মাথা নাড়িয়ে বলে, না, শুধু বলেছে পার্টি হবে। এই বলে রহিমা খালা নিয়ে রুম থেকে বের হয়ে যায় মা। আমি হতাশ হয়ে তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকি।
কারো কাছ থেকে কোনো প্রকার তথ্যই পাওয়া গেল না। এই মুহূর্তে দরজার কাছে দেখা যায় নিদ্রের চাঁদপদনখানা। আমি তার দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করতে শুরু করি। সে হাসি মুখে এসে আমার সামনে বসে। আমি তাকে কিছু বলতে যাব তার আগেই সে বলে ওঠে, কোনো প্রকার তথ্য কিংবা উৎপাত জোগাড় করার দরকার নেই। পার্টিটা ডিভোর্সেরই, আর পরশুই আমরা রওনা হব, যদি তোমার পা ভালো হয়। আমি এবার জোর দিয়ে বলি, এখন তো আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, তাহলে আলাদা হতে চাচ্ছেন কেন? কেন দুজনের ভালোবাসার কবর দিতে চাচ্ছেন? বলেন, আমার কথার উত্তর দেন। নিদ্র আমার সব কথা ধৈর্য সহকারে শ্রবণ করে এবং বুঝে। তারপর বেশ গম্ভীর গলায় বলে, আমি নিদ্রর দিকে তাকিয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করি সে মজা করছে, কিন্তু তার মুখ সেরকম কোনো চিহ্নই দেখতে পায় না। নিদ্র আবার বলতে শুরু করে, দেখো, আমিও তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু তুমি তোমার মতটা জানাতে দেরি করেছো। আমি ডিভোর্সের সব কিছু তৈরি করেছি, তাই সরি। আর সব ভালোবাসাই পূর্ণতা পায় না, কিছু কিছু ভালোবাসা অপূর্ণই থাকে। দুজনকে ভালোবাসি ঠিকই, কিন্তু এখন আর একসঙ্গে থাকা সম্ভব নয়। আমি নিদ্রের কথা শুনে অবাকের চূড়ান্ত পর্যায়ে অতিক্রম করে যাই। পাগল হয়ে গেল নাকি লোকটা? ভালোবাসি বলছে, আবার বলছে একসঙ্গে থাকা সম্ভব নয়। আমি কি বলবো বুঝতে পারছি না। নিদ্র উঠে গিয়ে বিছানায় শুয়ে পড়ে, আমার দিকে তাকিয়ে বলে, একটু ঘুমিয়ে নাও, আরাম পাবে। এই বলে শুয়ে পড়ে। আমার এখনো অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। চোখের কোনোই পানি চলে এসেছে। আমি বুঝতে পারছি না আমি কেন কাঁদছি। এখনো বিশ্বাস হচ্ছে না নিদ্র সত্যি সত্যি আমাকে ডিভোর্স দিতে চলেছে। সবকিছু স্বপ্নের মতো লাগছে। বারবার চোখের সামনে ভেসে উঠছে নিদ্রর সেই প্রপোজের দৃশ্যটা। আমি আস্তে করে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ি। নিদ্র কি করতে চলেছে এসব ভাবতে ভাবতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ি আমি। নিদ্র গা ঝাঁকুনিতে ঘুম ছুটে যায় চোখ থেকে। আমি চোখ খুলে দেখি নিদ্র একটা ভাতের প্লেট নিয়ে আমার সামনে বসে আছে। আমি আস্তে করে উঠে বসি। নিদ্র আমার মুখের সামনে ভাতের লোকমা ধরে বলে, খেয়ে নাও, ওষুধ খেতে হবে। আমি নিদ্রের এগিয়ে দেওয়া লোকমাটা মুখে না নিয়ে অন্যদিকে মুখ করে বলি, কয়েকদিন পরে তো দুজনে আলাদা হয়েই যাব, তাহলে আমাকে এত মায়ায় জড়াচ্ছেন কেন? কেন নিজের প্রতি এত আকৃষ্ট করছেন? আমার কথা শুনে হো হো করে হেসে উঠি নিদ্র। আমি অবাক হয়ে তার হাসির কারণ বোঝার চেষ্টা করি। নিদ্র তার লোকমাটা আমার দিক থেকে সরিয়ে প্লেটে রাখে, তারপর নতুন করে ভাত তুলে আমার মুখের সামনে ধরে। আমি অন্যদিকে মুখ করে নিদ্র বলে ওঠে, দেখো, তুমি যদি আরেকটু আগে বলতে তাহলে এরকম হতো না। আমি নিদ্র চৌধুরী, একবার যেটা বলি সেটাই করি। আমি আমার মুখ দিয়ে উকিলকে বলেছি, এখন যদি কথা ঘুরিয়ে নেই তাহলে আমার মান সম্মান শেষ হয়ে যাবে। আমি তার দিকে করুণ চোখে তাকিয়ে বলি, মান সম্মানটা কি একটা সম্পর্কের চেয়ে বড়? আপনার এই কথাটার জন্য দুজনের ভালোবাসা কবর দিতে হচ্ছে। নিদ্র ধর জোর করে লোকমাটা আমার মুখে পুড়ে দেয়, তারপর কড়া গলায় বলে, এইসব কথা বাদ দাও, আগে ভাতটা খেয়ে নাও। আমি কিছুক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে খেতে শুরু করি। নিদ্র সমানতলে আমাকে ভাত খাওয়াতেই থাকে। ভাত খাওয়ানো শেষ হলে সে পানির গ্লাস আমার দিকে এগিয়ে দেয়। আমি পানি খাওয়া শেষ করলে সে ওষুধ ধরিয়ে দেয় আমার হাতে। আমি ওষুধ খেয়ে পুনরায় শুয়ে পড়ি। নিদ্র এটো প্লেট রাখার জন্য বাহিরতে বের হয়ে যায়। আমি সমানতালে তার যাওয়ার পথে দিকে চেয়ে থাকি। নিদ্র বের হয়ে যায় রুম থেকে, কিন্তু আমি সেদিকে থেকে চোখ সরাতেই পারি না। নিদ্র প্লেট থেকে ফিরে আসলেও আমার দৃষ্টি সেদিক থেকে সরে না। নিদ্র এসে আমার সামনে বসে পড়ে। আমি এবার চোখ তুলে তাকাই তার দিকে। নিদ্র আমার দিকে তাকায়। দুজনের মধ্যে চোখাচোখি হয়ে যায়। দুজনের চোখের মধ্যেই এক অন্যরকম চাহনি। আমি করুণ গলায় নিদ্রর দিকে তাকায় থেকেই বলি, প্লিজ আমাকে ডিভোর্স না দিলে হয় না? আমার চাহনি দেখে নিগ্র খানিকটা ইমোশনাল হয়ে পড়ে। সে আমার হাত দুটো ধরে বলে, হ্যাঁ, কিন্তু তুমি আগে বললে হতো। তার উত্তর শুনে আমার খুব রাগ হয়, সাথে অভিমানও। যাই হোক, ডিভোর্স আর বলবো না আমি। আমি মুখ ঘুরিয়ে শুয়ে পড়ি। নিদ্র হাসতে হাসতে আমার উপর শুয়ে পড়ে। তার হাসির কারণটা বুঝতে পারি না। সে হাসতে হাসতে বলে, তুমি ভাবছো আমি তোমাকে মিথ্যা বলছি? আমি তোমাকে মিথ্যা বলি? নিদ্রের কথা শুনে আমি তাকে সরিয়ে দিয়ে শুয়ে পড়ি। নিদ্র আর কোনো কথা না বাড়িয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর বিরাট এক ঘুম হওয়ায় কারণে সহজে ঘুম চোখে ধরা দিতে চাইছে না। আমার
প্রবলেম একটা। এই প্রবলেম কি নিদ্র হচ্ছে নাকি সে ঘুমিয়ে পড়েছে, এই ভাবনা আমার মাথায় বেশ ভালোভাবে চেপে বসেছে। শেষ পর্যন্ত আমি উঠে বসিয়ে পড়ি নিদ্র ঘুমিয়েছে কিনা জেগে আছে দেখার জন্য। আমি টেরার চোখে তাকাই দেখি নিদ্রর দিকে, সাথে সাথে নিদ্রও উঠে বসে। তার এভাবে বসে পড়ায় আমি বেশ চমকে উঠি। আমাকে এভাবে চমকে উঠতে দেখে নিদ্র হেসে ফেলে। মনে ভয় দূর করার জন্য আমি বুকের মধ্যে আলতো করে থুতু দেই। আমার কাণ্ড দেখে নিদ্র হো হো করে হেসে ওঠে। সে হাসতে হাসতে বলে, তোমারও কি ঘুম আসছে না আমার মতো? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলি শুধু। নিদ্র এবার আমার দিকে ঝুঁকে নিজের গালে হাত রেখে বেশ চিন্তিত ভাব নিয়ে বলে, এখন কি করা যায় বলো তো? আমি মাথা নাড়াই শুধু। এর একটা উত্তর যে আমি কিছুই জানি না। নিদ্র আমার মাথা নাড়ানো দেখে বলে, চলো ছাদে যাই, কি বলো? আমি কি বলবো বুঝতে পারছি না। আমার ভাবনা ধরে ফেলে নিদ্র। সে তার হাত নাড়িয়ে বলে, চিন্তা করার কারণ নেই, আমি কোলে করে নিয়ে যাব তোমাকে। তার কথায় খুশি হতে পারছি না, তবে বেজারও না। নিদ্র উঠে দাঁড়িয়ে আমাকে কোলে তুলে নেয়। হঠাৎ সবকিছু হয়ে যায়, বেশ অপ্রস্তুত ছিলাম আমি। সেই ঝোঁক সামলাতে বেশ সময় লাগে আমার। ততক্ষণে আমাকে নিয়ে ছাদে চলে আসে নিদ্র। সে আলতো করে আমাকে দোলনায় বসিয়ে দেয়, তারপর ধপ করে নিজেও বসে পড়ে। জ্যোৎস্নার রাত থাকার কারণে চারদিকে সবকিছু উজ্জ্বল দেখছিলাম। নিদ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনের আকাশটার দিকে। আমার দৃষ্টি কিন্তু আকাশের দিকে নয়, আমার চাঁদটার আলো যেখানে পড়ছে সেই দিকে। মানে আমার দৃষ্টি নিদ্র সাহেবের মুখটার দিকে। নিদ্র এবার আমার দিকে ঘুরে বসে। হঠাৎ এভাবে ঘুরে বসায় আমি খানিকটা চমকে উঠি। তারপর নিজেকে ঠিক করে নেই মুহূর্তের মধ্যে। নিদ্র আমার দিকে তাকিয়ে বলে, মিহি, আজকে রাতটা অনেক সুন্দর তাই না? আমি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলি, কিন্তু মুখে কোনো কথা বলি না। আসলে এখন নিদ্রার সাথে কথা বলতে ইচ্ছে করছে না আমার। সবসময় ডিভোর্সের কথা মাথায় আসে। নিদ্র আবার বলতে শুরু করে, দুদিন পর ঠিক এরকম একটা রাতেই আমরা দুজন দুজনের থেকে আলাদা হয়ে যাব, চিরজীবনের জন্য আলাদা হয়ে যাব। কেমন লাগবে তোমার? আমাকে মিস করবে না? নিদ্রার এমন প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। তার প্রশ্ন শুনে আমি থতমত খেয়ে যাই। তারপর নিজেকে সামলিয়ে নিয়ে আমতামতা করে বলি, করবো মিস, অবশ্যই করবো। তুমি থুতলাচ্ছ কেন? আমি আমতামতা করে আবার বলি, কই না তো, তোমার শুনতে ভুল হচ্ছে। তুমি আমাকে তুমি করে বলছো কখন থেকে? দেখো, এখন এসব বলে লাভ নেই। আর তার চেয়ে তুমি আমাকে ভাইয়া বলে ডাকিও, হ্যাঁ? নিদের কথা শুনে আমি সাথে সাথে চিল্লিয়ে বলি, ভাইয়া? নিদো তার ডান হাত দিয়ে আমার মুখ চেপে ধরে বলে, ভাইয়া। কয়েকদিন পরই আমরা আলাদা হয়ে যাব। বলতে গেলে এখনই হয়েছি, শুধুমাত্র সাইনটার কারণে হচ্ছে না। সো আগে থেকেই প্র্যাকটিস করো ভাইয়া ডাকার, পরে সহজ হবে। মনে রাখবে, প্র্যাকটিস মেক আ ম্যান পারফেক্ট। আমি এবার এক ঝটকায় তার হাতটা সরিয়ে দেই। তারপর বেশ রেগেই বলি, ফাজলামি শুরু করেছেন? নিজের বরকে কেউ ভাইয়া ডাকে? পাগল হয়ে গেছেন আপনি। অন্য কেউ এই কাজ করতে পারলেও আমি পারবো না। এই বলে আমি উঠে দাঁড়িয়ে যাই। আমার যে একটা পা অকেজো সেটা ভুলে গিয়েছিলাম সেই সময়ে। ফলস্বরূপ ধপাস করে পড়তে গিয়েও বেঁচে যায়। নিদ্র নামক ব্যক্তিরা তার শক্ত হাত দিয়ে আমাকে চেপে ধরে, তারপর নিমিষেই কোলে তুলে নেয় আমাকে। আমি তার দিকে তাকিয়ে বেশ লজ্জা পাই। নিদ্র আমার দিকে তাকিয়ে কড়া গলায় বলে, রাগলে হুঁশ জ্ঞান সব কোথায় চলে যায় তোমার? এখনই পড়ে গেলে কি হতো? ও মাই গড, কত বড় নখ! এখনই কেটে দিচ্ছি, চলো। আমি এবার তাকে থামিয়ে দিয়ে বলি, কিন্তু রাতে তো নখ কাটা যায় না। আমার দাদুমা বলতো রাতে নখ কাটলে গরিব হয়। কিন্তু আমার দিকে তাকিয়ে কপাল কুঁচকে তাকায়, তারপর হাঁটতে হাঁটতে বলে, এইসব কথা বাদ দাও তো, এখনকার চিন্তা করো। হ্যাঁ, এই নখগুলো না কাটলে যদি কাউকে লাগে তার বড় ক্ষত হবে, বুঝতে পারছো? আমি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলি। নিদ্র আমাকে নিয়ে রুমে পৌঁছায়, তারপর আস্তে করে আমাকে বিছানার উপর বসিয়ে দিয়ে নিজের বাইরে যায়। আমি এক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে থাকি। ছেলেটার মনে কি চলছে আল্লাহই জানে। কাল বাদে পরশু আলাদা হব যে নেই, কী রকম ব্যবহার করছে সে কি বুঝতে পারছে না? আমি আস্তে আস্তে তার প্রতি আরও দুর্বল হয়ে যাচ্ছি। এই মুহূর্তে নিদ্র একটা নেল কাটার নিয়ে রুমে প্রবেশ করে, তারপর আমার সামনে এসে বসে পড়ে। সে আলতো করে আমার পাটা নিজের কোলে তুলে নেয় আর আঘাতপ্রাপ্ত পাটা সরিয়ে রাখে সে। তারপর গভীর মনোযোগ দিয়ে এক এক করে নখ কেটে দিতে শুরু করে। নিদ্র নখ কাটছে আর আস্তে আস্তে
করে গান গাইছে। আমি টেরা চোখে তার দিকে তাকাই। এমন সময় বেজে ওঠে নিদ্রর ফোনটা। নিদ্র বেশ বিরক্ত হয়ে ফোনটা তুলে নিয়ে কড়া গলায় বলে, হ্যালো, কে বলছেন? ও পাশ থেকে কি বলো কিছুই বুঝতে পারছি না। আমি নিদ্র এবার আমার পাটা নামিয়ে রেখে উঠে দাঁড়ায়। আমি এবার সরাসরি তার দিকে তাকাই। নিদ্র রুমে হাঁটতে হাঁটতে বলে, ওকে, আমরা কালই রওনা দেব। আর হ্যাঁ, 5টা টিকিট ম্যানেজ করো তুমি। এই বলে নিদ্র ফোন কেটে দিয়ে আমার দিকে তাকায়। আমি তার দিকে বুড়ো কুচকে তাকিয়ে বলি, এত রাতে কাকে টিকিট কাটতে বললেন? নিদ্র পুনরায় আমার নখ কাটতে কাটতে বলে, কক্সবাজার যাওয়ার টিকিট, কালকেই রওনা দেব। এখন ঘুমাও। এই বলে নিদ্র আমার পাটা নামিয়ে দিয়ে আমার পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে আমার চোখের ঘুম চলে আসে। ঘুমিয়ে পড়ি আমি। জানি না নিদ্র কি করছে, ঘুমাচ্ছে নাকি না। পরের দিন সকালে সবাই ব্যস্ত হয়ে পড়ে। নিদ্রর মা আমাকে রেডি করিয়ে নিয়ে যান। নিদ্র আমাকে ধরে নিয়ে যায় গাড়ি অবধি। কালকে মেডিসিন খেয়ে শোয়ার কারণে আজকে একটু হাঁটতে পারছি। এক এক করে সবাই বসে পড়ে গাড়িতে। চলতে শুরু করে গাড়ি। গাড়ি যত এগোচ্ছে তত আমার মনের মধ্যে ভয় বাড়ছে। ডিভোর্সটা তাহলে সত্যিই হচ্ছে? গাড়ি যত এগোচ্ছে ততই বুকের ভিতর ভয়টা প্রখর হচ্ছে। নিদ্র এক মনে ড্রাইভ করে চলেছে। তার পাশে বসে আছে তার বাবা, কারের পিছনে আমি আর মা। এক পর্যায়ে আমরা এসে পৌঁছাই এয়ারপোর্টে। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় রুষা। সবাই একসাথে উঠে পড়ি প্লেনের মধ্যে। কিছুক্ষণের মধ্যে প্লেন রওনা হয় কক্সবাজারের উদ্দেশ্যে। প্লেনে আমার আর নিদ্রর সিটটা পাশাপাশি। আমাদের সামনের সিটটাতে বসে আছে নিদ্রর বাবা মা। তার সামনে রুষা ও একটা মেয়ে। মেয়েটাকে আমরা চিনি না কেউই। এক পর্যায়ে নিদ্র আমার দিকে তাকিয়ে বলে, কেমন লাগছে? বাসে আসলে সম্পূর্ণ একদিন লাগতো, আবার কষ্টও বেশি, তাই প্লেনের টিকিট কাটছি। টাকা যাক, কিন্তু কষ্টটা কম হবে। ভালো না? আমি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলি, মুখে কোনো কথাই বলি না। সত্যি বলতে খুব খারাপ লাগছে। আমার মাথাটা ব্যথা করছে প্রচুর পরিমাণে। মনের মধ্যে এক অজানা ভয় কাজ করছে। আমি নিদ্রার দিকে না তাকিয়েই বলি, ডিভোর্সের পর কি আমাকে সেখানে রেখে চলে আসবেন, নাকি আপনাদের সঙ্গে নিয়ে এসে পাঠিয়ে দিবেন? নিদ্রা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, নিয়ে আসবো। তোমার জামা কাপড়গুলো আছে না, সেগুলো নিয়ে পাঠিয়ে দেব। আমি নিদ্রার মুচকি হাসিটা দেখার জন্য তার দিকে ঘুরে বসার চেষ্টা করি, কিন্তু সিট বেল্ট বাঁধা হয়ে দাঁড়ায়। নিদ্র আমার অবস্থা দেখে বলে, পার্টিটা বেশ বড়ই হবে, বুঝলে? নিদ্র চৌধুরীর ডিভোর্স পার্টি বলে কথা। একটু আলোকসজ্জা না হলে কি চলে বলো? আমি মাথা ঘুরিয়ে চুপ করে তার দিকে তাকিয়ে থাকি। নিদ্র আমার তাকানো দেখে শুধু একটা হাসি দেয়। আমি মাথা ঘুরিয়ে সামনের দিকে তাকিয়ে থাকি। দেখতে দেখতে কক্সবাজার পৌঁছে যাই আমরা। সবার সামনে সিটে থাকার সবার আগে প্লেন থেকে নামে রুষা, তারপর নিদ্র বাবা মা, তারপর নিদ্র আমাকে ধরে আস্তে করে নামে প্লেন থেকে। নিদ্রের বাবা একটা গাড়ি ডাকে। আমরা সবাই গাড়িতে উঠে বসি। গাড়ি এসে নামিয়ে দেয় একেবারে হোটেলের সামনে। আগে থেকেই হোটেল বুক করে রাখা হয়েছে, কারণ কোনো প্রকার সমস্যা না হয় নতুন করে। একজন লোক আমাদের রুম দেখিয়ে দেয়। সবচেয়ে বেশি অবাক হই আমার আর নিদ্রর রুম আলাদা দেখে। নিদ্র আমাকে আমার রুম রেখে নিজের রুমে চলে যায়। রুষা চলে যায় নিজের রুমে। রুষার সাথে কথা বলে জানতে পারি তার বর আসবে কালকে। নিদ্র তার রুম থেকে কাপড় চেঞ্জ করে আবার রুমে চলে আসে। আমি বিছানায় শুয়ে ভাবছি, সত্যি তাহলে ডিভোর্স হচ্ছে? নিদ্র এসে আমার সামনে বসে পড়ে। কই, একসাথে ভিতরে প্রবেশ করে নিদ্রর বাবা মা। সবার শেষে নিদ্রর বাবা ভেতরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। তারপরে তারা দুজন এক এক করে বসে পড়ে সোফায়। আমি শোয়া থেকে উঠে বসে পড়ি। নিদ্র পা তুলে বিছানার উপর বসে পড়ে। নিদ্রর বাবার নজর মেঝের দিকে, কিন্তু তার মায়ের নজর ছেলের দিকে। নিদ্র এবার তার বাবার উদ্দেশ্য করে বলে, বলো, কি বলবে? সাথে সাথে নিদ্রার বাবা বলে ওঠে, এই কথা বলে নিদ্রার মাও। তিনি আমার গলায় একটা সোনার চেন পরিয়ে দেয়। তারপর আমার কপালে চুমু খেয়ে বলে, আমি তাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই বলি, থাক মা, আমিও তোমাকে নিজের মা মনে করতাম। মায়ের অভাবটা তোমাকে দিয়েই মেটাতে চেয়েছিলাম, কিন্তু সেটা আমার কপালে নেই। নিদ্রের মা আর বাবা দুজনে রুম থেকে বের হয়ে যায়। নিদ্র বের হয়ে যায় রুম থেকে। বের হওয়ার আগে বলে যায়, আমি ওদিকটা দেখছি, তুমি রেডি থেকো। আমি যতই নিদ্রকে দেখি ততই অবাক হচ্ছি। ডিভোর্সের সময় এত খুশি সে। নিদ্রের বাবা মায়ের
উপর প্রচণ্ড রাগ হচ্ছে, আমার জীবনটা নষ্ট করে এখন সরি বলছে। আমি বিছানায় শুয়ে নীরবে চোখের পানি ফেলতে থাকি। মনের মধ্যে অনেক কষ্ট ভিড় জমিয়েছে, বুকটা চিনচিন ব্যথা করছে। আমি মাথা তুলে পায়ের ব্যান্ডেজের দিকে তাকাই, তারপর শোয়া থেকে আস্তে করে উঠে দাঁড়ানোর চেষ্টা করি। প্রথমের চেষ্টা, আস্তে আস্তে দাঁড়াতে পারি। অনেক কষ্টে এক পা খুঁড়িয়ে বেলকুনিতে যাই, বেলকুনিতে রাখা চেয়ারটাতে বসে পড়ি ধপ করে। এতক্ষণে আরাম করে বসে থাকা বুলবুলিটা উড়ে যায় ব্যালকনির কাছ থেকে। যাবার আগে কিচমিচির করে আমাকে অভিশাপ দিয়ে যায় তার আরাম নষ্ট করার কারণে। আমি এক পানে তাকিয়ে থাকি খোলা আকাশটার দিকে। উড়ে নীল আকাশের নিচে সমুদ্র। হঠাৎ আমার চোখ আটকে যায় একটা জায়গায়, নিদ্র কিছু লোক দিয়ে কাজ করাচ্ছে। আমি সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পুনরায় তাকাই আকাশের দিকে। নিজের অজান্তে চোখের কোণে পানি চলে আসে। হঠাৎ রুমে কারো উপস্থিতি টের পাই। ঝট করে মাথা ঘুরিয়ে সেদিকে তাকাই। রুমের ভেতরে প্রবেশকারী ব্যক্তিটাকে দেখে ভয়ে কলিজা শুকিয়ে যায় আমার। অনেক অনেক দরজাটা বন্ধ করে দেয়। আমি চোখের পলকে উঠে দাঁড়াই চেয়ার থেকে। হঠাৎ উঠে দাঁড়ানোর কারণে প্রচণ্ড ব্যথা পায় পায়ের মধ্যে। নিজেকে সামলাতে না পারে মেঝেতে বসে যায়। পলকের মধ্যে আমার সামনে এসে দাঁড়ায় অনেক। আমি উঠে দাঁড়ানোর আগেই আমার নাকে একটা রুমাল চেপে ধরে অনেক। মুহূর্তের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলি আমি। তারপর আমার সাথে কি হয়েছে মনে নেই। যখন জ্ঞান ফিরে নিজেকে বিছানার উপর আবিষ্কার করি আমি, নিজের কাপড় চোপড় সব কিছু ঠিকঠাক রয়েছে। তাহলে অনেক আমার সাথে কি করলো? দরজার দিকে তাকিয়ে দেখি দরজা খোলা রয়েছে। আমি বিছানায় শোয়া থেকে সেই অবস্থায় এমন সময় রুমে প্রবেশ করে নিদ্র আর রোষা। নিদ্র বুড়ো কুঁচকে তাকায় আমার দিকে, তার তাকানো দেখে ভয় পেয়ে যাই আমি। আমার ভয় পাওয়া দেখে নিদ্র হো হো করে হেসে ওঠে। তারপর রোষাকে উদ্দেশ্য করে বলে, রেডি করো তুমি। রুষা এসে আমায় রেডি করতে শুরু করে। আমি রুষার দিকে তাকিয়ে বলি, আচ্ছা পার্টিটা কালকে হওয়ার কথা ছিল না? রুষা মাথা নাড়িয়ে না বলে। আমি চুপ করে বসে থাকি। রুষা আমাকে সাজাতে থাকে। আমার মনের মধ্যে একটাই চিন্তা, অনেক আমাকে অজ্ঞান করে কি করলো? রুষা আমাকে রেডি করিয়ে নিদ্রকে ফোন দেয়। নিদ্র এসে আমাকে নিয়ে বের হয় রুম থেকে। আমরা পৌঁছে যাই সেই স্টেজে। ও মাই গড, অনেক লোক এখানে। এত লোক আমি স্বপ্নেও আশা করিনি। নিদ্র আমাকে বসিয়ে রেখে মাইকের সামনে দাঁড়ায়, সবার উদ্দেশ্যে বলে, গাইস, প্রথমেই আমরা আমাদের আসল কাজটা সেরে ফেলব। আমি ডিভোর্স পেপারে সাইন করছি, ও সাইন করলেই শেষ। এই বলে নিদ্র আমার দিকে তাকিয়ে কাগজ এগিয়ে দেয়। সেখানে বড় বড় করে লেখা আছে ডিভোর্স পেপার। হ্যালো গাইস, আজকের পার্টিটা মূলত উদ্দেশ্য সবাই জানেন না। সবাইকে বলে রাখি, আজকের পার্টিটা মূলত উদ্দেশ্য আমাদের ডিভোর্স। নিদ্র এই কথা বলার সাথে সাথে সব মানুষ অবাক হয়, নিদ্রর দিকে তাকায়। নিদ্র সবার তাকানো দেখে মুচকি এসে বলে, সবাই অবাক হচ্ছেন এইভাবে যে বিবাহের জন্য পার্টি হয়, বাচ্চার ভাত মুখে পার্টি হয়, কিন্তু ডিভোর্সের জন্য পার্টি? ডিভোর্সের পার্টি। আজকের এই পার্টিটার মধ্যে দিয়েই ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লিখব আমি। বড় বড় করে লেখা থাকবে নিদ্র চৌধুরীর নাম। নিদ্রের কথা শুনে এখন তাকে সম্পূর্ণ পাগল মনে হচ্ছে আমার। শুধু আমার নয়, স্ত্রীর নিচে বসে থাকা কিছু মানুষও যে তাকে পাগল ভাবছে সেটা বুঝতে কষ্ট হচ্ছে না আমার। আমি অবাক হয়ে নিদ্রর দিকে তাকাই। নিদ্র আমার দিকে তাকিয়ে বলে, আমি ডিভোর্স পেপারে সাইন করে দিচ্ছি, তারপর তুমি দেবে। আমি কিছু বলবো খুঁজে পাই না। বাবা যে একটা পাগলের সাথে আমায় বিয়ে দিয়েছে সেটা মানতে কষ্ট হচ্ছে একটু। স্টেজের নিচে মানুষগুলো 20-21 জন হবে, তারা সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি মাথা নাড়িয়ে বলি, ওকে। নিদ্র এবার একটা কাগজ আমার দিকে এগিয়ে দেয়। কাগজটার প্রথমে বড় বড় করে লেখা ডিভোর্স পেপার। নামটা দেখে আমি রীতিমতো ভড়কে যাই। নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসে, সাথে মনের মধ্যে বাসা বাঁধতে একটা সন্দেহ। আমি বেশ অবাক হয়ে পেপারটার পাতাগুলো উল্টাতে থাকি আর নিদ্রের দিকে তাকাতে থাকি। কিন্তু আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। আমার সন্দেহর কারণ হলো, আমার সামনে আমার অফিসের কলিগের ডিভোর্স হয়েছে এবং সেই পেপারটা আমি দেখছিলাম। সেখানে এত বড় বড় করে ডিভোর্স লেখাটা থাকে না। আমি এবার বেশ মনোযোগ সহকারে পড়তে শুরু করি পেপারগুলো। স্ত্রীর নিচে মানুষগুলো উৎসুক দৃষ্টি তাকিয়ে আছে আমার দিকে। পেপারগুলোতে লেখা আছে ডিভোর্স পেপার। এত ধারা জনাবা মেহিমা চৌধুরীকে জানানো যাচ্ছে যে আজ থেকে নিদ্র চৌধুরীর সাথে তার সম্পর্ক আরও গভীর হলো। নিদ্র চৌধুরীর সব রকম বায়না আবদার রাখিতে বাধ্য হইবে মেহিমা চৌধুরী, ইত্যাদি ইত্যাদি আরও অনেক লেখা ছিল।
শেষ পৃষ্ঠায় সবার নিচে লেখা ছিল দুজনের স্বাক্ষর। সেখানে নিদ্রর সাইন দেওয়া আছে। আমি মাথা তুলে নিদ্রর দিকে তাকাই, তারপরে এক এক করে তার বাবা মার দিকে তাকাই। সবার মুখ চড়া হাসি বিরাজ করছে, আমার চোখে আনন্দের অশ্রু বইতে শুরু করে। আমি সাথে সাথে সাইন করে দিই পেপারটাতে। স্টেজের নিচে সবাই ভাবে আমাদের ডিভোর্স হয়ে গেল। নিদ্রে মাইকের সামনে দাঁড়িয়ে গাইস, আপনারা ভাবছেন আমাদের ডিভোর্স হয়ে গেল কিনা? তাদের সন্দেহ দূর করার জন্য আমি এখন সবার সামনে মেহিকে প্রপোজ করব। নিদ্রের কথা শুনে আমার মরে যেতে ইচ্ছে করছে। এতটা বেলজ্জ মানুষ কেমনে হয়? নিদ্র ভারী কি চাল নিয়ে আমার দিকে এগিয়ে আসে, হাঁটু কেটে বসে পড়ে। আমার দিকে একটা ডায়মন্ডের রিং এগিয়ে দিয়ে বলে, সারা জীবন আমার স্ত্রী হয়ে থাকতে রাজি আছো তুমি? আমার চোখ দিয়ে অঝরে ধারায় পানি পড়তে শুরু করে। মুহূর্তে দেরি না করে জড়িয়ে ধরে নিদ্রকে। নিদ্র আমাকে জড়িয়ে ধরে কানে কানে বলে, পাগলি বউ আমার, কান্না করো কেন? আমি কোনো কথা না বলে তাকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলতে থাকি। সমুদ্রের সৈকতে বেড়াতে আসা অধিকাংশ মানুষের দৃষ্টি আমাদের দিকে। অনেক তো ছবি তোলা নিয়ে ব্যস্ত। এই মুহূর্তে স্টেজের নিচে থেকে কেউ একজন একটা ব্যাগ ছুঁড়ে মারে আমাদের দিকে। ব্যাগ থেকে কিছু ছবি বেরিয়ে আসে। নিদ্র আমাকে ছাড়িয়ে দিয়ে কৌতূহল নিয়ে ব্যাগটা তুলে নেয়। তারপর ছবিগুলো বের করে দেখতে থাকে এক এক করে। আমি লক্ষ্য করছি নিদ্র যত ছবিগুলো দেখছে তত তার চোখ লাল টকটক বর্ণ ধারণ করেছে। তার এই অবস্থা দেখে বেশ ভয় পেয়ে যাই আমি। কি আছে ছবিগুলোতে দেখার জন্য আগ্রহ জমার আমার মধ্যে। ছবিগুলো দেখা শেষ করে চোখ লাল করে আমার দিকে তাকায় নিদ্র। তার কাছ থেকে ছবিগুলো নিজে দখলে করে নেই আমি। তারপর এক এক করে ছবিগুলো দেখতে শুরু করি। ও মাই গড, এগুলো কি? আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। কখন এসব হলো? কিভাবে হলো? ছবিগুলো দেখা যাচ্ছে অনেক আমার উপর শুয়ে আছে। পরের ছবিটাতে আমি অনেকের গালে চুমু খাচ্ছি। আমি বুঝতে পারছি না এসব কিভাবে হলো। ছবিগুলো দেখে আমার মাথা ঘুরতে শুরু করে। আর দাঁড়িয়ে থাকতে পারি না আমি। ঢলে পড়ে যাই পিছনে থাকা চেয়ারটার মধ্যে। জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করি নিজের রুমে। চোখ পিটপিট করে চারদিকে তাকিয়ে দেখি আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে নিদ্রর বাবা মা। সবার দৃষ্টি আমার মধ্যেই রাগ স্পষ্ট। আমি অসহায় দৃষ্টিতে তাকাই সবার দিকে। আমার তাকানো দেখে রুম থেকে বের হয়ে যায় নিদ্রার বাবা মা। নিদ্র ধপ করে বসে পড়ে সোফায়। সে আমার দিকে তাকাচ্ছে একবারের জন্যও। আমি খানিকটা ভয় নিয়ে নিদ্রার উদ্দেশ্য করে বলি, একটা কথা বলবো, শুনবেন? আমার এই কথা নিদ্রর পুষে রাখা রাগগুলো বের হয়ে আসে। নিদ্রর বেশ রেগে সাথে চিল্লিয়ে বলে, কি বলবে তুমি? কি বলবে? ছি, আমি ভাবতে পারছি না এসব। তোমরা দুজন যদি এরকমই, তাহলে আমাকে মাঝে টানলে কেন? কেন? তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমি উঠে বসে কান্না শুরু করে দেই। আমার কান্না নিদ্রর রাগ হালকা কমিয়ে দেয়। আমি কান্না করতে করতে বলি, আমার কথাটা শুনেন। কিন্তু বুকুর্সকে তাকিয়ে বলে, কি বলো? আমি এবার নিদ্রকে সব বলে দেই। অনেক এসে কিভাবে আমাকে অজ্ঞান করেছিল। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে কেমন অবস্থায় আবিষ্কার করি সব। আমার কথা শুনে নিদ্রের মধ্যে অন্যরকম প্রতিক্রিয়া দেখতে পাই আমি। নিজের ভাইকে বিশ্বাস করবে নাকি বউকে? তার চেয়ে বড় কথা, অনেক কক্সবাজার আসলো কেমনে? কিন্তু ছবিগুলো তো এই রুমের মধ্যেই তোলা। নিদ্র বেশ চিন্তায় পড়ে যায়। কি করবে ভাবতে শুরু করে মনোযোগ সহকারে। এক পর্যায়ে আমার দিকে তাকিয়ে বলে, তোমার কথা মিথ্যে হলে এবার আর ডিভোর্স থেকে রক্ষা পাবে না। এই বলে নিদ্র সারা রুমে কিছু খুঁজতে থাকে। এক পর্যায়ে তার চোখ আটকে যায় কর্নারের সিসি ক্যামেরার দিকে। সে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। আমি একটু চিন্তায় পড়ে যাই এই ভেবে যে অনিক যদি ম্যানেজারকে টাকা খাওয়িয়ে সেই সময় ফুটেজ ডিলিট করে দেয় তাহলে আমি শেষ। আর না দিলে তো বেশ বেশ চিন্তায় পড়ে যাই আমি, কি হবে? শেষ হব না, বেশ থাকবো। সিসিটিভি ফুটেজ চেক করার জন্য বাইরে বের হয়ে যায় নিদ্র। একরাশ চিন্তা নিয়ে রুমে বসে থাকি আমি। এক অজানা ভয় গ্রাস করে রেখেছে আমাকে। ভয়টা এই যে অনেক যদি টাকা খাওয়াই সিসিটিভির ফুটেজটা ডিলিট করে তাহলে সারা জীবন নিদ্রের পরিবারের চোখে কলঙ্কানি হয়ে বেঁচে থাকতে হবে। মনে প্রাণে আল্লাহরকে ডাকছি যেন সব ঠিক হয়। এদিকে নিদ্রের উপর থেকে নেমে ম্যানেজারের রুমে চলে যায়। ম্যানেজার তাকে দেখে বসতে বলে। নিদ্র ধপ করে চেয়ারের উপর বসে ফোঁস করে মুখ দিয়ে নিঃশ্বাস ছেড়ে নিদ্রের অবস্থা দেখে ম্যানেজার খানিকটা বিনয়ী গলায় বলে, স্যার, কিভাবে আপনাকে সহায়তা করতে পারি? নিদ্র এবার এক দৃষ্টিতে তাকায় ম্যানেজারের দিকে। গোলগাল চেহারা, মাথা ইয়া বড় একটা ট্রাক,
গাল দুটো ফুলকো লুচির মতো। বয়স ৩৯-৪০ হবে। নিদ্র এভাবে তাকানো দেখে বেশ অস্বস্তি জোগাড় তার মধ্যে। তাই পুনরায় বলে, আজকের সিসিটিভি ফুটেজটা দেখতে চাই আমি। 202 নম্বর রুমে কে প্রবেশ করেছিল সেটা দেখতে চাই। লোকটার কথায় ঘোর কাটে নিদ্রর। কড়া দৃষ্টি লোকটার দিকে তাকিয়ে বলে। ম্যানেজার নিদ্রর দিকে তাকিয়ে কম্পিউটার অন করে, তারপর চালিয়ে দেয় 202 নাম্বার রুমের সামনের ক্যামেরার দৃশ্য। নিদ্র বেশ মনোযোগ দিয়ে দেখতে থাকে সবকিছু। অনেকটা সময় কেটে যায়, কেউ প্রবেশ করছে না রুমে। নিদ্র বেশ চিন্তিত হয়ে এই ভেবে যে মিহি তাকে মিথ্যে বলে। একসময় হঠাৎ ক্যামেরায় দেখা যায় একটা মুখ। নিদ্র সাথে সাথে জুম করতে বলে ম্যানেজারকে। ম্যানেজার জুম করলে নিদ্র দেখতে পাই এটা অনেক। বুঝতে বাকি থাকে না কে সত্য আর কে মিথ্যে। সে ম্যানেজারকে ধন্যবাদ জানিয়ে বের হয়ে যায় রুম থেকে। অনেক খুশি লাগছে তার, অনেক নাচতে ইচ্ছে করছে, তবে রাগও হচ্ছে অনেকের প্রতি। প্রচুর রাগ দেখা হলে তার অবস্থা খারাপ করে দিবে এই প্রতিজ্ঞা নেয় নিদ্র। নিদ্র লিফট দিয়ে না উঠে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করে। এমন সময় হঠাৎ একটা ভাবনা মাথায় চেপে বসে নিদ্র। কি একটা ভেবে ভাবনাটাকে বিদায় করে সিদ্ধান্ত নেয় নিদ্র যে মিহিকে মিথ্যে বলে সে নিজের ক্ষতি করতে পারে। পরক্ষণে আবার মনে করে চোখে চোখে রাখবো তাকে। শেষ পর্যন্ত নিদ্র সিদ্ধান্ত নেয় মিহিকে মিথ্যে বলবে। আজকের রাতটা, কালকের দিনটা ইগনোর করবে মিহিকে, প্রচুর ইগনোর। পরবর্তী দিনে নিদ্রর জন্মদিনে সেই দিন সে মিহিকে মেনে নেবে। সেদিন সম্পূর্ণ নিজের করে নেবে মিহিকে। এসব ভাবতে ভাবতে রুমের দরজার সামনে এসে দাঁড়ায় নিদ্র। আস্তে করে দরজা খুলে ভিতরে প্রবেশ করে। তাকে দেখে শোয়া থেকে উঠে বসি আমি। নিদ্র বেশ গম্ভীর মুখ নিয়ে সোফায় বসে পড়ে। তার মুখ দেখে আমি চিন্তা বেড়ে যায় হরহর করে। সেখানে কিছুক্ষণ আগে 40% ছিল, সেইখানে এখন 140% হয়ে যায়। আমি বেশ ভয় নিয়ে নিদ্রকে বলি, কি হলো? নিদ্র মাথা তুলে বেশ রাগী দৃষ্টিকে তাকায় আমার দিকে। আমি আরো বেশি ভয় পেয়ে যাই। নিদ্র কড়া গলায় বলে, ছি, আই ডোন্ট বিলিভ দ্যাট যে তুমি এত বাজে। তুমি কেন? তোমরা দুজনেই খুব বাজে। যদি তোমাদের প্ল্যান এরকমই, তাহলে শুধু শুধু আমার জীবনটা কেন নষ্ট করলে? কেন আমাকে তোমাদের মাঝে এনে কষ্ট দিলে? হ্যাঁ, ধরতেই সাথে সাথে সে বলে ওঠে, থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। সিসিটিভিতে আমি দেখেছি কোনটা সত্য আর কোনটা মিথ্যা। ছি, আই হেট ইউ। ডিভোর্সটা হলেই ভালো হতো। এই বলে নিদ্র উঠে ওয়াশরুমে চলে যায়। আমি একদৃষ্টে তার দিকে তাকিয়ে থাকি, তার যাওয়ার দিকে। শেষ পর্যন্ত নিদ্র আমাকে ভুল বুঝলো। বিশ্বাস করো না যে অনেক সত্যি এসেছিল এখানে। বুক ফেটে কান্না আসছে আমার। আমি সাথে সাথেই শুয়ে বালিশ চেপে কান্না করতে শুরু করি। এদিকে যে নিদ্র লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে সেদিকে খেয়াল নেই আমার। আমি মুখে বালিশ চাপা দিয়ে একাধারে চোখের পানি ফেলতে থাকি। নিজের খুব একা লাগছে এই মুহূর্তে। কী করবো বুঝতে পারছি না আমি। নিদ্র ওয়াশরুম থেকে বের হয়ে পুনরায় সোফায় বসে পড়ে। আমি মাথা ঘুরিয়ে তাকাই তার দিকে। নিদ্র একবার আমার দিকে তাকিয়ে তারপর অন্যদিকে তাকিয়ে বলে, ডিভোর্স হবে এবার। একবার ভুল করেছি, সেই ভুল দ্বিতীয়বার করব না। নিদ্রের কথা শুনে আমি ম্লান হেসে বলি, একবার ডিভোর্সের কথা শুনে অনেক কষ্টে নিজেকে ঠিক রেখেছিলাম, কিন্তু এবারে ঠিক রাখতে পারবো না। আমার এই কথাটা শুনে ঝট করে আমার দিকে তাকায় নিদ্র। আমি বুঝতে পারছি না আমি এটা কি বললাম, এটা কেমন কথা বললাম। কি করতে পারবো আমি? আত্মহত্যা? কিন্তু সেটা মহাপাপ। একালে সুখ না পেলেও পরকালে দুঃখ পেতে চাই না। মুখ বুজে সারা জীবন সহ্য করব আমি, তবু আত্মহত্যা করব না। সেদিনের মতো ঘুমিয়ে পড়ি আমি। নিদ্র কোথায় ঘুমিয়েছে সেটা জানতে পারি না, আমি জানার চেষ্টাও করি না। পরের দিন একটু দেরি করেই ঘুম ভাঙে আমার। তাড়াতাড়ি করে উঠে বসি আমি। চারদিকে তাকিয়ে নিদ্রকে খুঁজতে থাকে আমার দু চোখ। পরের মুহূর্তে মনে পড়ে কালকের কথাগুলো। মনটা নিমেষেই খারাপ হয়ে যায় আমার। আস্তে করে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াশরুমে যাই। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি সোফায় বসে আছে নিদ্র। তাকে উদ্দেশ্য করে বলি, এই হোটেলের কি ছাদ আছে? থাকলে একটু পৌঁছে দেবেন? নিদ্র বেশ খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে বলে, ওকে, আসুন। এই বলে নিদ্র আমাকে নিয়ে আগাতে থাকে। লিফটে করে একেবারে ছাদে উঠে যাই আমরা। অনেক সুন্দর করে সাজানো রয়েছে সবকিছু। ছাদের উঠে নিদ্র আমাকে ছেড়ে অন্যদিকে যায়। আমি আরেক দিকে এগোতে থাকি। এগোতে এগোতে একেবারে কোনায় চলে যাই আমি। আর এক পা এগোলেই মৃত্যু নির্ঘাত।
এক সময় পিছন থেকে কেউ একজন টান দেয় আমাকে, কিছু বোঝে ওঠার আগে পরপর দুটো থাপ্পড় পড়ে আমার গালে। ব্যক্তিত্বের দিকে তাকিয়ে চমকে উঠি আমি। নিদ্রর সাথে সাথে আমার বুকে জড়িয়ে নেয়, সাথে বলতে শুরু করে, আত্মহত্যা করতে যাচ্ছিলে কেন? আমি তোমাকে ভালোবাসি। তুমি চলে গেলে কাকে ভালোবাসবো বলো? আমি বুঝতে না পেরে মাথা তুলে বলি, মানে? এবার নিদ্র আমাকে জড়িয়ে ধরে প্রথম থেকে সব কাহিনী বলতে শুরু করে, কিভাবে অভিনয় করছে সেটাও। সবশেষে আমি তাকে বলি, আপনি একজন বিরাট অভিনেতা মিস্টার নিদ্র, এটা কি আপনি জানেন? নিদ্র আমাকে জড়িয়ে ধরে বলে, দেখতে হবে না কার বর। আমি এবার নিদ্রকে জড়িয়ে ধরে বলি, আমি আজ চলে গেলে কেমন হতো? নিদ্র আমার ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিয়ে এসে বলে, চলে যাবে? যেতে দিলে তো চাইলেই যেতে পারবে না, কারণ তুমি যে আবদ্ধ আমার মধ্যে, আমি আবদ্ধ তোমার মধ্যে। এই বাঁধন কখনো ভঙ্গুর নয়। সারা জীবন দুজন দুজনার মধ্যে আবদ্ধ থাকবো। এই বলে আমার সাথে ঠোঁট মিলিয়ে দেয় নিদ্র।